হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আবারও আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যে দশম শ্রেণীর ভূগোল বিষয়ে ভারতের কৃষিকাজ, যে অধ্যায়টা নিয়ে আমি ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। তোমরা নিশ্চয়ই ভারতের কৃষিকাজ নিয়ে ভিডিওগুলো দেখে নিয়েছো। বেশ কয়েকটা কৃষিজ ফসল সম্পর্কে আলোচনা করতে বাকি রয়েছে। আজ আমরা তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থকারী বাণিজ্যিক কৃষিজ ফসল, যার নাম হচ্ছে কার্পাস, এই কার্পাস সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখো, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কার্পাস। যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা লক্ষ্য করবে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন এবং 5 নাম্বার প্রশ্ন পড়তে পারে। অর্থাৎ কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। আমরা প্রথমে যেটা আসবো, কার্পাস। কার্পাসের অপর নাম হচ্ছে তুলা। তোমরা দেখো, কার্পাসকে আমরা প্রধানত তুলা বলে থাকি। কি বলে থাকি না? তুলা বলে থাকি। এই তুলা প্রধানত কার্পাসের যে গুঁটি, সেই গুঁটি থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। এই যে তুলা থেকে প্রধানত কি সুতো তৈরি করা হয়, একটু আমরা জেনে নিচ্ছি। সেই সুতা থেকে বস্ত্র তৈরি করা হয়। এছাড়া কি না, বিভিন্ন পোশাক আশাক কিন্তু তুলা থেকে তৈরি করা হয়ে থাকে। শুধু তাই নয়, কার্পাসের যে বীজ, সেই বীজ দিয়ে কিন্তু আমরা কী পেয়ে থাকি না, ভোজ্য তেল পেয়ে থাকি, যা রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তার সাথে সাথে কিন্তু সাবান তৈরিতে কিন্তু কাজে লাগে কার্পাসের এই ভোজ্য তেল। সাধারণত কি না, কার্পাসের যে গুটি থেকে বা বীজ থেকে আমরা সাধারণত যে তেলটা নিষ্কাশন করার পর তুষটা পেয়ে থাকি, সেই তুষ কিন্তু কাগজ শিল্পে কাজে লাগে। এছাড়া কি ইথাইল অ্যালকোহল তৈরি করতেও কিন্তু তুষ কাজে লাগে। এই গেল যে কার্পাস সম্পর্কে আমাদের আলোচনা। কার্পাস এবার আমাদের জানতে হবে কোন অঞ্চলের প্রধানত ফসল। কার্পাস প্রধানত চাষ করা হয়, মনে রাখতে হবে, কার্পাস প্রধানত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে প্রধান অর্থকারী বাণিজ্যিক ফসল। কার্পাস প্রধানত কি ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে প্রধান অর্থকারী বাণিজ্যিক ফসল। এবার কার্পাসকে তার আঁশের দিক দিয়ে, আঁশের দৈর্ঘ্যের বিচারে কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমরা শ্রেণীবিভাগ করে নেব। দেখো, কার্পাসের শ্রেণীবিভাগ, শুধু কার্পাস শ্রেণীবিভাগ করলে হবে না। কার্পাসের যে থেকে আমরা যে তুলাটা পাচ্ছি, আঁশযুক্ত তুলা, তার শ্রেণীবিভাগ আবার প্রধানত 3টে ভাগে ভাগ করব। আঁশের উপর ভিত্তি করে কার্পাসকে 3টি ভাগে ভাগ করব, আঁশের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। 1 নম্বর হচ্ছে কি দীর্ঘ আঁশের তুলা, দীর্ঘ আঁশযুক্ত তুলা বা কার্পাস বলতে পারি আমরা। 2 নম্বর হচ্ছে মাঝারি আঁশযুক্ত তুলা। 3 নম্বর আমরা বলতে পারি যে ক্ষুদ্র আঁশযুক্ত তুলা। এবার দেখো, আমরা একটা করে আলোচনা করব। কি করব? প্রথমে আসবো কি দীর্ঘ আঁশযুক্ত তুলা। এখানে প্রধানত আমরা দেখি না, এই দীর্ঘ আঁশযুক্ত তুলার ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রধানত কত হয় আঁশগুলো না, 3.5 থেকে 6.5 সেমি। দীর্ঘ আঁশযুক্ত তুলার দৈর্ঘ্য প্রধানত হয়ে থাকে 3.5 থেকে 6.5 সেমি বা সেন্টিমিটার। প্রধানত এই আঁশযুক্ত তুলা অপর নাম রয়েছে, যেটাকে বলা হয় সাগরদ্বীপীয় তুলা বা কার্পাস।
সাগরদ্বীপীয় তুলা বা কার্পাস বলা হয় কি দীর্ঘ আঁশযুক্ত তুলাকে। প্রধানত কি না এই দীর্ঘ আঁশযুক্ত তুলা বা সাগরদ্বীপীয় তুলা বল উইভিল পোকা, বল উইভিল পোকা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এই গেল কি দীর্ঘ আঁশযুক্ত তুলার ক্ষেত্রে। কি কি জানলাম না এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 6.5 পর্যন্ত হয় সেন্টিমিটার। এটাকে বলা সাগরদ্বীপীয় তুলা বলা হয়, আর এটা বল উইভিল পোকা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এবার দেখো মাঝারি আঁশের তুলা, এটার দৈর্ঘ্য কত হয় না 3.5 থেকে 2.2 সেন্টিমিটার এটা হয়ে থাকে। এবার দেখো এই মাঝারি আঁশের তুলাটা অপর নাম হচ্ছে কি বলবো না আমেরিকার উচ্চ ভূমি কার্পাস, আমেরিকা উচ্চ ভূমি কার্পাস বা তুলা, কার্পাস বা তুলা। এটাকে বলা হচ্ছে সাগরদ্বীপীয় তুলা, এটাকে বলা হচ্ছে আমেরিকা উচ্চভূমি কার্পাস বা তুলা। সাধারণত কি না এই তুলাটা গোটা বিশ্বে বেশি পরিমাণে হয়ে থাকে। গোটা বিশ্বে কিন্তু এই আঁশযুক্ত তুলা বেশি চাষ হয়ে থাকে। ঠিক আছে, এবার আসবো আমরা ক্ষুদ্র আঁশযুক্ত তুলা। ক্ষুদ্র আঁশযুক্ত তুলার দৈর্ঘ্য কত হবে দেখো 2.2 সেন্টিমিটারের নিচে হবে, 2.2 সেন্টিমিটারের নিচে এই ক্ষুদ্র আঁশযুক্ত তুলা। প্রধানত কি এই তুলার চাষটা ভারতবর্ষে হয়ে থাকে, তাই এর অপর নাম হচ্ছে ভারতবর্ষীয়, এটাকে এশীয় তুলা বলা হয়। এশীয়, এর অপর নাম হচ্ছে এশীয় তুলা। ভারতে কিন্তু এই আঁশযুক্ত তুলা বেশি চাষ হয়ে থাকে। তাহলে আমরা 3 প্রকার আঁশযুক্ত তুলা সম্পর্কে জানলাম। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো সেটা দেখো তুলা সাধারণত কোথায় বেশি উৎপাদন হয়ে থাকে। তুলা প্রধানত বা কার্পাস প্রধানত কোথায় বেশি চাষ হয়ে থাকে না যেহেতু তুলা চাষটা কৃষ্ণ মৃত্তিকা অর্থাৎ রেগুল মৃত্তিকায় বেশি হয়ে থাকে, তাই এটা গুজরাটে কিন্তু উৎপাদনে মানে বেশি পরিমাণে হয়ে থাকে। গুজরাট হচ্ছে প্রথম স্থান দখল করেছে। গুজরাট তুলা উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। গুজরাট হচ্ছে তুলা উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। আরেকটা মনে রাখতে হবে পাঞ্জাব হেক্টর প্রতি তুলা উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। হেক্টর উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। এক হচ্ছে গেল কি গুজরাট শুধুমাত্র উৎপাদনে, মোট উৎপাদনে, আর পাঞ্জাব হচ্ছে একটু প্রতি উৎপাদনে। গোটা বিশ্বের মধ্যে তুলা উৎপাদনে চীন প্রথম স্থান দখল করেছে। দেখো বিশ্বের মধ্যে তুলা উৎপাদনে
চীন প্রথম, চীন প্রথম, আর ভারত দ্বিতীয়। ঠিক আছে, চীন প্রথম, ভারত দ্বিতীয়। তাহলে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, মনে রাখতে হবে। মানে শর্ট প্রশ্ন পড়তে পারে, চীন এটাও পড়তে পারে। তুলা উৎপাদনে কিন্তু বিশ্বে চীনের স্থান প্রথম, ভারতের স্থান দ্বিতীয়। এই ভারতের মধ্যে গুজরাটে সবথেকে বেশি তুলা উৎপাদন হয় মোট, আর পাঞ্জাবে কিন্তু পেট্রোল উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। এবার আমরা আসবো কি না তুলা গবেষণা কেন্দ্র বা কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে না কার্পাস গবেষণা কেন্দ্র। দেখো কার্পাস গবেষণা কেন্দ্র, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে কোথায় না মহারাষ্ট্রের নাগপুরে। মহারাষ্ট্রের নাগপুরে, এটা মনে রাখবে। শর্ট প্রশ্ন করবে যে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে না মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো যে কার্পাসের অনুকূল ভৌগোলিক পরিবেশ। যদিও আমাদের এরকম প্রশ্ন পড়ে না, শুধু পড়ে কার্পাসের প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, কিন্তু আমরা দুটো নিয়ে বলে দেবো। প্রথমে আমরা কি আসবো দেখো একটু ছক করে নিচ্ছি আমরা। অনুকূল ভৌগোলিক পরিবেশ লিখে নিয়ে আগে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। একে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগে আমরা বলবো প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আর একটা ভাগে বলবো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রথমে আসো প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলে কি থাকবে আমাদের থাকবে প্রথমে মনে রাখতে হবে জলবায়ু। ঠিক আছে, আমরা কি জানি, আমরা পড়েছি কার্পাস প্রধানত ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের প্রধান ফসল। এক ধরনের হচ্ছে অর্থকারী বাণিজ্যিক ফসল হচ্ছে কার্পাস। প্রধানত কার্পাসের জলবায়ু ক্রান্ত প্রক্রান্ত হলেও এখানে উষ্ণতা কীরকম লাগে না উষ্ণতা যেটা লাগে কার্বোহাইড্রেটের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু কার্পাস চাষ সব থেকে বেশি ভালো হয়ে থাকে। যদি উষ্ণতা কমে যায়, অর্থাৎ যদি উষ্ণতা 16 ডিগ্রি কম হয়ে যায়, 16 ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কার্পাসের ক্ষতি হতে পারে। আর যখন কার্পাস চাষ থেকে শুরু করে একেবারে কার্পাস পাকা মুহূর্ত পর্যন্ত কিন্তু এই উষ্ণতাটা থাকলে কিন্তু আদর্শ, অর্থাৎ 20 থেকে 25 কিংবা 27 এরকম উষ্ণতা থাকলে কিন্তু খুব কার্পাস চাষের পক্ষে আদর্শ। আর কার্পাস যখন পাকবে, অর্থাৎ গুটি যখন হবে পাকবে, সেক্ষেত্রে একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু ভালো হয়। 2 নম্বর আসছি আমরা জলবায়ুর মধ্যে বৃষ্টিপাত। কার্পাস চাষের জন্য খুব একটা বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয় না, তবুও 50 থেকে 100 সেমি কার্পাস চাষের পক্ষে বৃষ্টিপাত আদর্শ। ঠিক আছে, যখন প্রধানত কার্পাস লাগানো হবে সেক্ষেত্রে একটু আর্দ্র আবহাওয়া হলে বা সেক্ষেত্রে একটু সুবিধা হবে। কিন্তু যখন কার্পাস কাটা হবে, অর্থাৎ যখন তোলা হবে গুটি থেকে, সেক্ষেত্রে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হলে কিন্তু ভালো হয়। অর্থাৎ বৃষ্টিপাতটা সেক্ষেত্রে একদমই না হলেই ভালো হয়। এটা বলা হয়, অর্থাৎ 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত কার্পাস চাষের পক্ষে আদর্শ। 3 নম্বর আসবো আমরা তুহিন মুক্ত পরিবেশ বা তুহিন। বছরে প্রধানত 200টা দিন তুহিন মুক্ত পরিবেশ হতে হবে। প্রচণ্ড শীত হলে বা তুষার পড়লে বা বরফ পড়লে, যেটাকে আমরা বলছি শিলাবৃষ্টি, এই সমস্ত হলে কিন্তু কার্পাসের ক্ষতি করবে।
এটা মাথায় রাখতে হবে। দেখো 4 নম্বর আমরা বলবো সামুদ্রিক বায়ু। হ্যাঁ, সামুদ্রিক বায়ু, সামুদ্রিক বাতাস। কার্পাসের জন্য কিন্তু লবণাক্ত অর্থাৎ বাতাস, লবণযুক্ত বায়ু কিন্তু আদর্শ। সামুদ্রিক বায়ু কিন্তু যথেষ্ট দরকার হয়। সেক্ষেত্রে কার্পাসের পক্ষে কিন্তু ভালো হয়। এই জন্য সমুদ্রের ধারে গুজরাটে বা মহারাষ্ট্রের এসব ধারে পুকুর বরাবর কিন্তু কার্পাস বেশি হয়ে থাকে। দেখো 5 নম্বর আমরা করবো কি মৃত্তিকা। 5 নম্বর মেন পয়েন্ট আমরা আসবো মৃত্তিকা বা মাটি। কার্পাস চাষের জন্য প্রধানত কি রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা, রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা। এছাড়া কি লাল মাটিতেও কিন্তু কার্পাস চাষ ভালো হয়ে থাকে। লাল মাটি থেকে শুরু করে একেবারে পলি মাটি, লাল মাটি পলি মাটিতেও কিন্তু কার্পাস চাষ হয়ে থাকে। রেগুর মৃত্তিকা অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা যেমন কার্পাস চাষ হয়, সেরকম একই রকমভাবে লাল মাটি পলি মাটিতেও কিন্তু কার্পাস চাষ হয়ে থাকে। শুধু তাই নয়, 4 নোজেম মৃত্তিকাতেও কিন্তু কার্পাস চাষ হয়। 4 নোজেম, 4 নোজেম, 4 নোজেম মৃত্তিকাতে, 4 নোজেম মৃত্তিকাতে কিন্তু কার্পাস চাষ ভালো হয়ে থাকে। এবার আসো মেন পয়েন্ট একটা আমরা যেটা বলবো ভূমি বা ভূপ্রকৃতি। দেখো কার্পাস চাষের জন্য প্রধানত কি সমতল অল্প ঢালুযুক্ত ভূভাগগুলি কিন্তু ভালো হয়। সমতল অল্প ঢালুযুক্ত, কারণ কার্পাসের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্ষতি হতে পারে। তাই অল্প ঢালযুক্ত প্রায় সমতল ভূভাগগুলি কিন্তু কার্পাস চাষ ভালো হয়ে থাকে, মনে রাখতে হবে। তাহলে এগুলো প্রাকৃতিক কারণগুলো আমরা জেনে গেলাম। এবার আসবো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক কারণগুলো কী রয়েছে এটাই প্রধানত আমাদের পড়ে। অর্থনৈতিক পরিবেশের মধ্যে থাকবে আমাদের সুলভ শ্রমিক, মনে রাখতে হবে। সুলভ শ্রমিক গতানুগতিক আমাদের লিখতে হবে। যেমন এর আগে আমরা ইক্ষুর ক্ষেত্রে আলোচনা করেছিলাম, ধানের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। এখানেও লিখতে হবে কার্পাস চাষের জন্য কিন্তু প্রচুর দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন। কারণ কার্পাসে গাছ লাগানো থেকে শুরু করে একবার তার পরিচর্যা থেকে শুরু করে গুটি তোলা থেকে শুরু করে তুলা বের করা থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। দেখো তারপরে আসবো আমরা কি না উন্নত প্রযুক্তি। উন্নত প্রযুক্তি কার্পাস চাষের জন্য কিন্তু উন্নত প্রযুক্তির দরকার হয়। কারণ দেখা যাচ্ছে কি উন্নত প্রযুক্তি এক্ষেত্রে উন্নত বীজ, হাইব্রিড বীজ লাগাতে হবে। জলসেচ করতে যখন প্রয়োজন হবে, কিংবা কীটনাশক ঔষধের ক্ষেত্রে, সারের ক্ষেত্রে, এগুলো কিন্তু আমরা যদি দিই সেক্ষেত্রে কিন্তু ভালো কার্পাস চাষ হয়ে যাবে, হতে থাকবে। তাহলে উন্নত প্রযুক্তিবিদ্যার কিন্তু প্রয়োজন হয়। উন্নত যন্ত্রপাতি এগুলো কিন্তু কার্পাস চাষের ক্ষেত্রে কাজে লাগে। দেখো তারপরে মূলধন। কার্পাস চাষের জন্য কিন্তু প্রচুর মূলধনের প্রয়োজন। কারণ আমরা জানি কি কার্পাস বীজ কেনা থেকে শুরু করে একেবারে শ্রমিকদের বেতন দেওয়া থেকে শুরু করে প্রচুর সার কেনা থেকে শুরু করে কীটনাশক ওষুধ কেনা থেকে শুরু করে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। 5 নম্বর পরিবহন ব্যবস্থা। উন্নত পরিবহন ব্যবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থা। কার্পাস চাষের জন্য কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। কেন মালপত্র সাধারণত কার্পাস বীজ লাগানো থেকে শুরু করে তোমার হচ্ছে কার্পাস তুলা, অর্থাৎ তুলাকে সে জমি থেকে নিয়ে আসা ক্ষেত্রে কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়ে থাকে। এছাড়া কিন্তু আরও কতগুলো কিন্তু আমাদের কারণ জানতে হবে। এক হচ্ছে কি তারপরে মনে রাখতে হবে বাজার চাহিদা, চাহিদা বাজার, ঠিক আছে। এই সমস্ত কারণগুলো কিন্তু কার্পাস চাষের করতে কিন্তু যথেষ্ট প্রয়োজন আছে। বাজার চাই, চাহিদা চাই, তবে কিন্তু কার্পাস চাষটা ভালো হয়। অর্থাৎ আমরা জেনে গেলাম কি কার্পাস অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা। এখানে একটা ছোট করে একটা ছবি দিয়ে দিত, ম্যাপে কিন্তু আমাদের ম্যাপে অবস্থানটা দেখিয়ে দেবো। দেখো
ভারতের একটা ম্যাপ আঁকবো। এবার এইটা গুজরাট, এই জায়গাটা আমরা চিহ্নিত করে দেবো গুজরাট। হ্যাঁ, আর মহারাষ্ট্র একটু দেখিয়ে দেবো আমরা, মহারাষ্ট্র দেখে দেবো, এটা গুজরাট আর এটা মহারাষ্ট্র। ঠিক আছে, দুটো জায়গায় কিন্তু ক্যাম্পাসটা একটা অবস্থান লিখে দিলে কিন্তু আমাদের সুবিধা হয়। তাহলে আজ আমরা কার্পাস নিয়ে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত রইল, দেখা হবে পরের দিন, পরে আবার আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।